ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে। অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া, এই অনুষ্ঠান শুরু হয়েছে বেশ কয়েকদিন। আমরা এই অনুষ্ঠানে কথা বলি প্রথম আলো ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের প্রিয় কিছু মানুষদের সঙ্গে, এবং এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আলোচনার বিষয়বস্তু বা গল্পের আড্ডার বিষয় হচ্ছে নির্বাচন। কিন্তু নির্বাচনকে আমরা একটু ভিন্ন চোখে দেখতে চাই। আমরা এই কারণেই নির্বাচন নিয়ে খুব গুরুগম্ভীর আলোচনা করি না, তবে একজন মানুষ আমাদের সঙ্গে সবসময় থাকেন যিনি নির্বাচন বোঝেন, সমাজতত্ত্ব বোঝেন, মানুষের ব্যবহার বোঝেন। সেরকম একজন মানুষ আজকের অনুষ্ঠানে আছেন, এবং আছেন আমাদের আরও দুজন তরুণ অংশগ্রহণকারী। তাদের মধ্যে একজন হচ্ছেন দিলরুবা দোয়েল, তিনি অভিনয় শিল্পী, চলচ্চিত্রে অভিনয় করেন, নাটকে অভিনয় করেন। এবং তার পাশে আছেন নীলিমা রাশেদ, নাটক ও নাট্যকলা বিভাগের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। এবং তার পাশেই আছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাকে আমরা একটু গম্ভীর মানুষ বলেছিলাম, কাজী মাহবুবুর রহমান, তিনি অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। রাষ্ট্রবিজ্ঞান মানেই তো রাষ্ট্র নিয়ে চিন্তা, এবং সেই চিন্তার যে পুঁথিগত রূপ অর্থাৎ থিওরি এবং প্র্যাকটিস দুটোই। আমাদের রাষ্ট্র নিয়ে অনেক চিন্তা এই জুলাই আন্দোলনের পরে আমরা দেখেছি। অনেকে বলেছেন এই পুরো রাষ্ট্র ব্যবস্থাই পাল্টে ফেলতে হবে, অনেকে বলেছেন যে নতুন রিপাবলিক তৈরি করতে হবে, অনেকে বলেছেন যে পুরনো রাষ্ট্র তৈরি হয় নাই, অনেকে বলেছেন ব্যর্থ হয়েছে। একজন অধ্যাপক আপনি পড়ান, আপনার কি মনে হয় এই নির্বাচন কি আসলে রাষ্ট্র পাল্টে ফেলার নির্বাচন হতে যাচ্ছে, নাকি আসলে আমাদের পুরনো যে পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হয়েছিল সেই পদ্ধতি পাল্টানোর নির্বাচন হতে যাচ্ছে? অনেক চমৎকার প্রশ্ন এবং চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আসলে এভাবে তো আমরা থিওরিটিক্যাল আলোচনা না করে বাস্তবতার আলোকেই কথাটা বলি। বাস্তবতা আসলে রাষ্ট্র ধারণাটা কিন্তু মানুষ বোঝে না, কিন্তু বলে রাষ্ট্র রাষ্ট্র, মানুষ কিন্তু মনে করে সরকার আর রাষ্ট্র। এক্স্যাক্টলি। এবং আপনি নিজে তো এই ব্যাপারে অনেক এক্সপার্টিজ অর্জন করে ফেলেছেন, এবং আপনি এক্সপার্টিজ আগ্রহী, তাই পড়াশোনা করেছি, সুন্দর করে বলেন আপনি। তো যেটা হলো, আমাকে যদি বলেন, আমি বলি রাষ্ট্র, সরকার, জাতি, জাতীয়তাবোধ, এগুলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আলাদা হয়ে গেছে। আগে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগে পর্যন্ত কিন্তু আমরা এগুলোকে একই ভাবতাম, এবং এটা হলো আমেরিকান ক্রেডিট। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে এটা এক সেকেন্ডে বলি যে সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ছিল আমেরিকাতে, সেখানে ম্যাক্সিমাম লোক ছিল পলিটিক্যাল সায়েন্টিস্ট, যাদের নেতৃত্বে গ্যাব্রিয়েল অ্যালমন, আপনি অনেকের নাম শুনে থাকতে পারেন, হান্টিংটন, তারপর ডেভিড ইস্টন, তারা এই কাজগুলো করেছেন যে রাষ্ট্র, সরকার, জাতি এগুলো আসলে এক না। এবং সত্যিই দেখলাম আমরা এগুলো এক না। এখন যদিও পলিটিক্স অফ ইনফর্মালিটি চলে আসছে, আরও অনেক ডেভেলপ করে ফেলেছি আমরা, যে আসলে রাষ্ট্র সবই ফর্মাল হয় না, অনেক কিছু আছে ইনফর্মাল যেগুলো আমরা আসলে তার প্রভাব দেখি। কিন্তু আপনি যে কথাটা বললেন না যে রাষ্ট্র আমরা বুঝি না, ঠিক একইভাবে নির্বাচন আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ নির্বাচন তো আসলে এমন, আমরা নির্বাচন মানে বুঝি কি, একটা ভোট দিলাম এবং কেউ পাশ করলো এবং তারা ম্যানেজার হলো, এটাই তো আসলে কি এই ম্যানেজারিং কিছু। নির্বাচন তো হলো নাগরিকের, সে যে মালিক রাষ্ট্রের, এই মালিক, অনেকে বলে এই মালিকানাটাকে স্থাপন করার না, আমি বলি প্রকাশ করার উপায়। সেটাই তো, মানে আমার হয়ে আমি যে মালিক, আমি আমার প্রতিনিধিকে পাঠিয়েছি। রাইট। অনেকে বলে ভোটাধিকার, ভোট একটা অধিকার, আমি এটাকে অধিকার বলি না। ভোট আমার ওনারশিপ, মালিকানা। আমি কিসের আমার ভোট আমার অধিকার? আমি অধিকার মানে তো যেটা আপনি আমার দিবেন, আর এটা হলো আমি নিজেই মালিক, আমি আপনার দিচ্ছি। তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তো উন্নত বিশ্বগুলোতে দেখা যায় ভোটের অধিকার বললেও এটা মালিকানা হিসাবেই প্রকাশ পায়, আর আমাদের এখানে এটা অধিকার বলে, কিন্তু এটা অধিকারও থাকে না। মনে হয় যেন কাউকে বললাম, কাউকে একটা কিছু দিলাম আর কি, নির্বাচন আসলো, কাউকে একটা মার্কেট সিল দিলাম, দেওয়ার পর সে গেল 5 বছর আমার শাসন করলো, কুশাসন হোক দুঃশাসন হোক করে গেল, আমি আবার আন্দোলন করলাম। তো নির্বাচন তো এই জন্য না। নির্বাচন আপনি যেটা বললেন না প্রথম, আরও একটা কথা বলছেন আপনি, এটা কি রাষ্ট্র পাল্টানোর নির্বাচন কিনা, এই ধরনের একটা প্রশ্ন নিয়ে আসছেন। রাষ্ট্র বদলাচ্ছে নাকি আমরা পরিচালনার পদ্ধতিটা বদলাতে চাচ্ছি? আমরা আসলে রাষ্ট্র বদলাচ্ছি কিনা, এটা তো কঠিন প্রশ্ন। রাষ্ট্র বদলানো অনেক কঠিন কাজ। রাষ্ট্র বদলাতে পারবেন না, রাষ্ট্র বদলানো যায় না, একদম রাষ্ট্র বদলানো যায়। আমরা পদ্ধতি বদলাতে পারেন, এবং এই পদ্ধতি যেগুলো বদলিয়েছেন সেগুলো নিয়ে আমার ব্যাপক আপত্তি আছে অনেক কিছুতেই। যেমন আনুপাতিক নির্বাচন, উচ্চকক্ষ, এগুলো আমার কাছে মনে হয় আমরা যেখানে যে সকল দেশে আমরা অলরেডি 300 লোকেরই আস্থা রাখতে পারি না, তাদের মধ্যে অনেকেই গ্রামে গঞ্জে শহরে মাস্তানি করেন এবং আমাদেরকে ক্ষমতায় আসলেই শাসন করেন, আসলে সেবা দেন না। সেক্ষেত্রে আরও 100 লোকে যখন আমরা নিয়ে আসবো, তখন আমরা আরও 100 লোকের অত্যাচারে পড়ে যাবো কিনা, আমি সেই ভয় পাই। সেই কারণে অনেক সময় উৎসব তো আছে, কিন্তু উৎসব তো আছে। এবারে উৎসব কিন্তু ডিফারেন্ট।
কেন? এবারে হচ্ছে ডিফারেন্ট কারণ হলো, আগে তো আপনি আরও বেশি দেখেছেন, আমিও দেখেছি 91 সাল থেকে নির্বাচনগুলো। তখন কিন্তু উৎসব মানে ছিল আমাদের প্রত্যেকটা পাড়ায় গ্রামে এমন আওয়াজ, আমার ভাই তোমার ভাই, হ্যাঁ, আওয়াজ, মিছিল, খাওয়া দাওয়া, সারাক্ষণ চায়ের দোকান, গরম, তারপরে এই যে ঠান্ডা পানি, রাইট, সিঙ্গারা রাত সমোসা 10টা-11টা পর্যন্ত সিঙ্গারা চলতো, 12টা-1টা পর্যন্ত চলতো, হ্যাঁ অনেক রাত পর্যন্ত চলতো। অনেক রাত পর্যন্ত। কিন্তু এখন তো নির্বাচন হচ্ছে, একটা মারাত্মক ক্যাম্পেইন হচ্ছে, হলো উৎসব হচ্ছে ডিজিটাল মিডিয়ায়। সেটা তো ব্যক্তিগত হচ্ছে, অনেকগুলো পিএম পার্সোনাল মেসেজ দিয়েও কিন্তু প্রচুর ক্যাম্পেইন হচ্ছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আসছে, পার্সোনাল মেসেজ হচ্ছে, তারপরে অনেকে লোক নিযুক্ত করেছে নিজেকে প্রশংসা করার জন্য। হ্যাঁ, তো আমরা আসি দিলরুবা দোয়েল আপনার কাছে। উৎসব কতটুকু আপনি উপলব্ধি করেছেন? আপনি অভিনয় শিল্পী, অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন, তো অভিনয় ব্যস্ত থাকার একটা অসুবিধা আছে, আপনি হয়ে যান আরেকটা চরিত্র, এবং যখন আপনি সেখান থেকে বের হয়ে আসেন ওই চরিত্র থেকে, তখন আপনি মেকআপ তুলছেন, এবং তারপর গভীর রাতে যখন বাড়ি ফিরছেন তখন সবই তো চুপচাপ, আপনি উৎসবটা দেখতে পাচ্ছেন না। তারপরেও জিজ্ঞেস করি, না তারপরও উৎসবের কিছু জিনিস তো চোখে আমাদের পড়ছে, এবং যেটা তুষার ভাই বলে, আমরা ছোটবেলা, আমি 90s কিড, আমরা দেখতাম যে আমার মফস্বল শহরে বেড়ে ওঠা, এখানে নির্বাচন মানেই একটা অন্যরকম আমেজ থাকতো। তো সেই আমেজটা আমার কাছে মনে হয়, যেটা আমরা স্যার বলছিলেন যে ডিজিটালি এটা অনেকখানি বিভক্ত হয়ে গেছে, মানে ডিজিটালি এখন ক্যাম্পেইনটা বেশি হচ্ছে, সামনাসামনি কম। এবং আমরা যদি সাধারণ মানুষ হিসেবে বলি, কারণ অভিনয় শিল্পী হিসেবে তো এখন আসলে আর নির্বাচনে উৎসব করছে এটা বলতে মানে বলাটাও একটা ভীতিকর জায়গায় চলে কেন গেছে। আপনি ভয় পাচ্ছেন এটা বলতে? আমি বা অনেকেই পাচ্ছে, আমাদের এখানে কিন্তু অনেকেই বলেছেন যে পাচ্ছি, রাজনৈতিক মতামত দিতে গেলে বিশেষ করে শিল্পীরা বা শিক্ষক এরা খুবই ভয় পাচ্ছেন। না আমি ভয় পাচ্ছি বা না, এক ধরনের অনিরাপদ বোধ করছেন। না আমি অনিরাপদ বোধ করছি না, আমি আসলে বিব্রত হচ্ছি এই কারণে, দেখেন আমি একটা গণতান্ত্রিক দেশের নাগরিক, আমার যে কোনো দলকে সাপোর্ট করার অধিকার আমার আছে, এবং যা ইচ্ছা আমি আমার কারোর ক্ষতি না করে আমি আমার, হ্যাঁ, জর্জ ক্লুনি, টম হ্যাঙ্কস, আমরা কথা বলতেই পারি। কিন্তু যেটা হয়েছে যে আমাদের বাক স্বাধীনতাটা আসলে আমরা দেখছি যে বড় হওয়ার সাথে সাথে এত আসলে এটা হ্রাস পাচ্ছিল বা পাচ্ছে, সেক্ষেত্রে আসলে মানুষের মধ্যে এই আতঙ্কগুলো তৈরি হয়েছে। আর আমার ব্যক্তিগত মতামত যেটা, যে আমার জন্ম খুবই পলিটিক্যাল ফ্যামিলিতে, আমি প্রচুর ইলেকশন দেখছি জীবনে, একদম মেয়র, এমপি থেকে শুরু করে। কিন্তু এখন আর আগের মতো উৎসবটা হয় না, কারণ মানুষ বিভাজন হয়ে গেছে, কিছুটা ডিজিটাল কেন্দ্রিক, এবং আমার প্রফেশনের কারণে এসে তো অনেকটাই এরকম যে কোনো কিছু নিয়ে, আমি গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক, আমার ভোট দিব, ভোটের মালিকানা আমি, এটা আমার স্যার যেটা বলছিল মালিক আমি, কিন্তু এটা এখন আসলে মালিক আমির পর্যায়ে নেই। আমি কোনো কিছু নিয়ে কথা বলতে গেলেই বরং রাজনীতিবিদরা আপনারা মালিক হয়ে উঠেছে, মালিক হয়ে উঠেছে, এবং আমি দালাল। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে দেখেন ভাই, আমার ভোট বা আমি কারোর কাছে কোনো কিছু একটা ভালো প্রত্যাশা করবো, এটা তো আমার অধিকার না। একদম ঠিক আছে। আমি আবার আপনার কাছে আসবো, নীলিমা রাশেদ, আপনি কি উৎসবটা উপলব্ধি করছেন? এই যে সামনে নির্বাচন, আমি যখন ছোট ছিলাম আসলে উৎসব হতো, লোকে পোস্টার লাগাতো, দরজায় এসে তার ওই একটা ভোটার নম্বর লাগিয়ে দিত, স্টিকার লাগিয়ে দিত, হাতে হাতে দিত, হাতে লিফলেট দিত। আমার কোনো ভোট নাই, আমি ছোট মানুষ, আমাকেও দিয়ে যেত, বলতো আব্বা আম্মাকে বলো, খালা খালুকে বলো, এইসব বলতো। এবার কিন্তু এরকম কোনো আমেজ তো দেখতে পাচ্ছি না। উৎসব মানেই তো আমরা বুঝি আনন্দ, আমেজ, একটা উদ্দীপনা, সবার মধ্যে আগ্রহ কাজ করবে, সবাই মিলেমিশে কিছু একটা আলোচনা করবে, তারপরে কোনো একটা সিদ্ধান্ত আসবে। তো নির্বাচনী হাওয়া বইছে, কিন্তু ঋণাত্মকমূলক আবহাওয়াই বইছে, কেন জানি হাওয়াটা গায়ে লাগছে না। বসন্তের মধ্যে নির্বাচনী হাওয়া তো এসেছে, কিন্তু ফ্যানের হাওয়া নাকি গায়ে লাগে। হ্যাঁ, তা তো বলাই যায়। কি বলবো, এখন আমি পড়েছি জেনজেড জেনারেশনে, যেখানে হচ্ছে গিয়ে শুধু মুখের আওয়াজই সবাই মনে করে যে অনেক কিছু বলে ফেললাম, হয়ে গেল, উপলব্ধির বিষয়টা আসলে আসে না। স্যার একটা কথা বলছিল যে সুশীল সমাজ, যেটাকে আমরা আসলে সিভিল সোসাইটি বলি, একটা তত্ত্ব আছে গ্রামসির, যেখানে উনি বলে যে আধিপত্য বিস্তারের বিষয়টা, আধিপত্য বিস্তার তো আমরা আসলে বল প্রয়োগ করে, যেটা আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি পলিটিক্যাল সোসাইটিতে প্রয়োগ করা হয়, যে বল প্রয়োগ করে, ফোর্স করে আপনাকে হচ্ছে কি একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত করা হবে। কিন্তু এখন কিছু কিছু যেরকম রাজনৈতিক দল আছেন, যারা হচ্ছে গিয়ে শুধুমাত্র বল প্রয়োগ করে না, তাদের যে চিন্তাধারা, তাদের পরিকল্পনা তাদের মতো করে এমন সুন্দর করে উপস্থাপন করবে, যেটাতে, এটাকে কি বলবো, যে
সম্মতি জ্ঞাপন করার মতো যে হ্যাঁ আমি আচ্ছা, সবাই মিলে তার মানে সম্মতি জ্ঞাপন করছি তার সাথে। উৎপাদন করার একটা প্রক্রিয়া হ্যাঁ, প্রক্রিয়াতে তৈরি করছে, যেখানে সাধারণ মানুষটা কিন্তু তাদের কাছ থেকে শুনে কিন্তু আসলে অনুপ্রাণিত হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে তারও হয়তো ঠিক, এটা হয়তো ঠিক হতে পারে, আমরাও হয়তো এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা কিছু হাসিল করতে পারবো, এরকম এক ধরনের প্রক্রিয়ায় সফল হচ্ছেন, হ্যাঁ। যার মাধ্যমে আপনার নিজের চিন্তা ভুলিয়ে দিয়ে হ্যাঁ। তাদের চিন্তা আপনার মাথায় ঢুকিয়ে দিতে পারছেন। আধিপত্য এভাবে বিস্তার করছে তারা, চিন্তার জগতে হ্যাঁ, আধিপত্য। যেটা আসলে দিনকে দিন আরো বাড়ছে। আগে তো ছিল কি যে একপাক্ষিক এককেন্দ্রিক একটা মতামত আমরা জানতাম, সেটার মধ্যেই মগ্ন ছিলাম। পারিপার্শ্বিক যেই চিন্তাধারাগুলো ছিল, আদর্শ ছিল, সেগুলো আমাদের মধ্যে পৌঁছতো না, এতটাও আমরা জানতাম না। তো এখন তো আশপাশ থেকে সবারই মতাদর্শগুলো আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তার উপর আবার সোশ্যাল মিডিয়াতে এত আলোড়ন, এত কিছু। সোশ্যাল মিডিয়ার বিষয়ে দোয়েল আপনার কাছে আসি। আমাদের অতিথি মাহবুব রহমান বলেছেন যে উৎসবটা আসলে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। এটা কি আপনার কাছে মনে হচ্ছে এটা ঠিক, সোশ্যাল মিডিয়াতে উৎসব হচ্ছে? হ্যাঁ, একদমই সোশ্যাল মিডিয়াতেই আমার কাছে মনে হচ্ছে। কি কি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত যেটা আপনার দৃষ্টি কেড়েছে? দৃষ্টি কাড়ার মতো তো মানে যেটা কি পজিটিভলি বা না পজিটিভ নেগেটিভ? হ্যাঁ, দৃষ্টি আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখছি, ধরেন একজন প্রার্থীরই যদি কোনো ক্যাম্পেইন দেখি, আমি কোনো প্রার্থীর নাম বলবো না, যে ক্যাম্পেইনটা আমরা দেখছি, কিন্তু বাস্তবে গিয়ে দেখতেছি যে তার এলাকাতেই অনেক বিপরীত, অনেক বিপরীত চিত্র। বা ধরেন এই যে বলতেছে যে অমুক পিএইচডি এটা করে আসলে জনগণের পথ নির্দেশক হবে, এই হবে, সে হবে। বাংলাদেশের মানুষ এই মিথ্যা কথাগুলো শুনতে শুনতে না আসলে ভাই একদম টায়ার্ড, সত্যি কথা বলতে। আমরা খুবই সাধারণ, মনে হয় যে আমরা খুবই সাধারণ জীবন সোশ্যাল মিডিয়া পিএইচডি এলাকাতে গিয়ে এটা কোনোভাবেই হচ্ছে না। এখন এই যে হুমকি ধমকি, এটা জানি যে আমি কার লোকের, মানে এটা আমি কিন্তু একদম লাস্ট 15-20 দিনে ঢাকা এবং ঢাকার আশেপাশের কিছু জায়গায় কাজ করতে গিয়ে দেখলাম যে প্রার্থী হোক না কেন, যে দলেরই হোক না কেন, তারা এখনো কোনো কিছু হয়নি। এবার বলতেছে যে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে, তার আগে যে রকম অবস্থা। সো আমার কাছে হাওয়াটা এরকম লাগেনি। এবং আরেকটা জিনিস আমার কাছে খুবই অদ্ভুত লাগছে ভাইয়া, যে এটা আমি একদমই একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে বলতে চাই, যে আমরা লাস্ট 6-8 মান্থ ধরে এমন একটা অবস্থার মধ্যে গেলাম যে বিভিন্ন গান কনসার্ট বন্ধ করা, সমস্ত কিছুর উপরে হামলা, মাজারের উপর আক্রমণ, লালন আখড়া, এটা বাউলদের উপর আক্রমণ, এগুলা মানে এত ন্যাক্কারজনক ভাবে যারা করছে, এবং প্রত্যেকেই তারা এখন তাদের গান নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন করতেছে। অন্য কেউ গান গাইলে ভালো না, নিজে গান গাইলে সেটা ভালো। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই হাস্যকর, এবং বাংলাদেশের মানুষ এখন এতটুকু বুঝে, কেউ ভয়ে বলে, কেউ ভয়ে বলে না, কিন্তু এটাও খুব বেশি। আপনি তো খুব স্পষ্টবাদী, আপনার কাছে আবার ফিরে আসবো। আপনি কিন্তু অনেকগুলি জায়গা অ্যাড্রেস করেছেন, আপনার কাছে আসি। এটা কেন হচ্ছে? আমাদের যারা নির্বাচন করছেন এবং তাদের যারা দলবল, তারা কিছুদিন আগেই যারা গান গেয়েছে তাদেরকে বাধা দিয়েছেন, এমনকি জেমসের কনসার্টের মধ্যে ঢুকে তারা জেমসের কনসার্ট বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন জায়গাতে তারা নির্দেশ জারি করেছেন এসব গান বাজনা ঠিক না, হারমোনিয়াম তবলা ভেঙে ফেলেছেন। কিন্তু এখন তারা নিজেরা গান গেয়ে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা কি আসলে একটা চিন্তার বৈপরীত্য, নাকি এইটা লোকে খায়? একটা শব্দ আছে না, আপনি দুইটা চিন্তার বৈপরীত্য কাজ করছে, আবার খায়ও। আরেকটা ব্যাপার আছে, লোকে খায় তাহলে অন্যেরটা বাধা দেয় কেন? আরেকটা ব্যাপার হলো যে মানে প্রথম দিকে মনে হয়েছিল একরকম, এখন যেহেতু ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতাটা বেড়ে গেছে, সেই প্রতিদ্বন্দ্বিতা তো আমাকে উইন করতে হবে। উইন করার জন্য বাংলাদেশে আমাদের একটা বড় সমস্যা হলো, সবার ক্ষেত্রে আমাদের সব লেভেলে সোসাইটিতে উইন করার জন্য প্রতিদ্বন্দ্বিতাটা আমরা কখনোই মানে 90% লোক ফেয়ার রাখতে চাই, আমরা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা পছন্দ করি না, কেউই না। মানে ম্যাক্সিমাম লোক আর কি, হয়তো কিছু লোক আছে বলে কৌশলে, সব লেভেলে দেখবেন, সব জায়গাতে দেখবেন কিছু মানুষ, ম্যাক্সিমাম লোকে আমরা এই কাজ করি, এবং আমরা কিন্তু এগুলো বলিও। আমি একটা কথা বলি এই লাইনে, যে সম্মতির কথা উনি যেটা বললেন, সম্মতির কথা খুবই ইম্পর্টেন্ট। আপনি কিন্তু বলছেন উৎপাদন করা, বেশ কয়েকদিন যাবত বলছেন ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট, এটা তো চমস্কির বই, এটা সংবাদ মাধ্যমে বেশি আপনাদের মানে মিডিয়া জগতে ওই বইটা তো একদম মানে টেক্সট অনেকটা, কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু উনি জেনে বলেছেন কিনা আমি জানি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। মানে আপনি জানেন লক কিন্তু সম্মতির কথা বলেছেন, এবং এটা কিন্তু সম্মতি তত্ত্ব আছে। এই সম্মতি তত্ত্ব মানে হলো এই যে আমরা রাষ্ট্র পরিচালনা করব, এই পরিচালনার জন্য কিন্তু এই নাগরিকের সম্মতি লাগবে। ভোট হলো সম্মতি উৎপাদনের ফ্যাক্টরি। আমি বলি ভোট হলো, হ্যাঁ আমি বলি ভোট হলো সম্মতি উৎপাদনের একটা ফ্যাক্টরি। সুতরাং এই ফ্যাক্টরিতে আপনি সম্মতি উৎপাদন করবেন। কিন্তু আমি এখন রিসেন্টলি একটা কথা বলছি, সেটা আলোচনা আনা দরকার, সেটা হলো লিগ্যাল ডিজিটাল ইঞ্জিনিয়ারিং, বৈধ ডিজিটাল কৌশল, যেটাকে আমি বলছি। আমি একটু পজিটিভ অর্থে ব্যবহার করছি। আপনার কাছে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, আমি ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে একটা কথা, আপনার
মানে হোয়াটসঅ্যাপে পিএম করতে পারবো, পার্সোনালি মেসেজ পাঠাতে পারবো। উনিও জানেন না আর কেউ জানে না, কিন্তু আপনি ভাবলেন কি আসলে লোকটা এত খারাপ বা লোকটা এত ভালো, দুইটা যদি পাঠাতে পারি। কিন্তু আপনি কিন্তু ঠিকই আমার কথায় কনভিন্স হয়ে গেলেন। আমি বলি কি এটা আনডিসাইডেড ভোটারকে ম্যানেজ করার জন্য কিন্তু এই পার্সোনাল মেসেজগুলো অনেক সময় একটা ছবি, একটা লাইন, একটা কথা দিয়ে সমালোচনা করা হচ্ছে। ও 25,000 কথা বলেছে, কিন্তু একটা কথা বের করে নিয়ে ওই বাকি 24,999টা কথাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কিন্তু ইউজ হয়েছে কোথায় জানেন আপনি, এবং মারাত্মকভাবে ইউজ হয়েছে ব্রেক্সিটের সময় কথা ছিল, এবং এর নেক্সট সিনেমা হয়েছে, মুভি হয়েছে ব্রেক্সিট অ্যান্ড আনসিভিল ওয়ার। এবং সেখানে সারা পৃথিবীর টেকনোলজি ব্যবহার করে ওরা আনডিসাইডেড ভোটার ফেসবুকের মাধ্যমে ডিজিটাল ওই যে লগারিদম করে অ্যালগোরিদম ব্যবহার করে আনডিসাইডেড ভোটারকে টার্গেট করেছে, এবং তাকে এইভাবে ব্যক্তিগত বা গ্রুপে গিয়ে মেসেজ করে ডিসাইড করা যে না তুমি তারে ভোট দিও না, তারে ভোট দাও। এই ডিজিটাল মিডিয়ার যে প্রভাবটা আছে এটা কিন্তু আমাদের অনেক মানুষ বোঝে না। অনেকে কিন্তু বলে আমি তো খালি ওনার জিনিসটাই দেখি, কিন্তু আসলে ওনার জিনিসটা তাকে দেখানো হচ্ছে, কারণ এটা দেখে যেন তার মধ্যে সম্মতি তৈরি হয়। এটার একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, যেমন অনেক মানুষ যদি কিছু দেখতে চায় তাহলে তো তাকে দেখাবে, কিন্তু একই সাথে কিন্তু কিছু কিছু মানুষ জোর করেও দেখায়। এবং এই যে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কিন্তু আমাদের দেশের মানুষ এখনো ভালো করে বোঝে না। দিলুবাদ, আমরা একটু প্রসঙ্গ বদলাই। আমি যতটুকু শুনেছি আপনি এবং আপনার বন্ধুরা জুলাই আন্দোলনের সময় নিজের একটা ছবি তৈরি করেছিলেন এবং নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে, সেল ফোন ব্যবহার করে। সেই ছবিটার কি হলো? সেই ছবিটা হচ্ছে গিয়ে একটা অনেক বড় ফেস্টিভ্যাল, টেম্পিয়ার ফিল্ম ফেস্টিভ্যাল, এটা 56 ইয়ার্স ধরে হচ্ছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রোডিউসার, ওদের আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটি জায়গা। সেখানে ছবিটা গিয়েছে, সেখানে ছবিটা মেইন কম্পিটিশনে সিলেক্ট হয়েছে। 7,125টার মধ্যে থেকে 44টা দেশের 60টা ছবি সিলেক্ট হয়েছে। আমি অভিনয় করিনি, আমার যেহেতু সেই সময় সিচুয়েশনটা আসলে আপনি তৈরি করার সঙ্গে সংযুক্ত ছিলাম, এবং তার কিছুদিন আগেই আসলে আমার এক ছোট ভাই, ও হচ্ছে গিয়ে ফটো জার্নালিস্ট ছিল, তাহের জামান প্রিয়, ওকে আমরা হারাই সায়েন্স ল্যাবে, ও একটা নিউজ কভার করতে গিয়ে। তো তখন আসলে ওই চিন্তাটার একটা ভাবনা থেকে আসলে আমার বন্ধু যে ডিরেক্টর হেমন্ত সাদিক, আমরা ভাবছিলাম কিছু একটা করি। তো ওই জায়গা থেকে এবং এটা তৈরি করার পর এখন এটা একটা সম্মানজনক জায়গায় প্রদর্শিত হবে। এই অনুভূতিটা তো নিশ্চয়ই অন্যরকম, খুবই অন্যরকম। তো এই নির্বাচনকে ঘিরে এরকম একটা চমৎকার সংবাদও আপনি আমাদেরকে দিলেন। এটা কি আপনার মনের মধ্যে একই সাথে আনন্দ এবং বেদনা দুইটাই, নাকি একটা? কারণ এখানে একটা বেদনা ঘন স্মৃতির কথা বললেন, প্রিয়কে হারানো। না, এটা তো আনন্দের সাথে তো অবশ্যই হারানোর বেদনাটা তো ভাই সবসময় থেকে যায়। নিজের গল্প বলেন, শেষ কোন ছবি করলেন? আর শেষ ছবি করলাম হচ্ছে শাপলা শালুক। এটা বললে তো কেউ ভাববে একটু পরে শাপলা কলি বলবেন। হ্যাঁ, কিন্তু এই ছবি কি দেশপ্রেমের ছবি নাকি অন্য? না, এটা একদমই নরমাল গ্রাম বাংলার সাধারণ গল্পের ছবি। ক্ষমতা এবং ক্ষমতাসীন এবং যাদের কম ক্ষমতা তাদের লড়াই, মানে যারা শক্তিশালী এবং যারা শক্তিহীন, আমরা সবসময় চলে আসছি। আমাদের সিনেমাতে কিন্তু এই গল্পটা অনেক পুরনো, এবং সবসময় আমরা দেখি সিনেমাতে যারা শক্তিহীন তারা জেতে, কিন্তু আমাদের যে জীবন সেখানে আমরা দেখি শক্তিমানরাই শুধু জেতে, তাই না? আমাদের সিনেমা কি আমাদের জীবন থেকে দূরে? আসলে একটুখানি দূরেই। এই নির্বাচন কি আমাদের জীবনের কাছে? সিনেমা যেমন দূরে বলেন, এই নির্বাচনও কি দূরে? কারণ আমরা নির্বাচন একই ঘটনা দেখি, শক্তিমানরা আমাদের একদম হাতে পায়ে ধরে ভোট চায়, তারপরে দেখি শেষ পর্যন্ত ওনারাই জিতেন এবং আমাদেরকে ভুলে যান। কিন্তু এতদিন পরে এসে ভাই একজন সাধারণ নাগরিক হিসেবে এটা দেখতে ইচ্ছে করতেছে না, এবং আমার মনে হয় নতুন যারা তরুণ ভোটাররা আছে হয়তো তাহলে হবে কি জানেন, আমাদের দিন বদলাবে, কিছু বদলাবে না, কিন্তু আমরা তো বদলাবে এই আশাটাই আমরা দেখছি। এবং যদি ডে বাই ডেটা না বদলায়, বাংলাদেশকে আসলে নতুন জেনারেশন পরবর্তীতে আর ভালোবাসবে না, এবং ডে বাই ডে আসলে তারা দূরেই সরে যাবে, কারণ আমরা তো কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি না। দেশপ্রেম টিকিয়ে রাখার জন্য দেশকেও সুন্দরভাবে গড়ে তোলার দরকার আছে। আপনার ভোট কি ঢাকায়, ঢাকার বাইরে? আমার ভোট রংপুরে। আপনি যাবেন ভোট দিতে? হ্যাঁ, আমি ভোট দিতে এখন পর্যন্ত আমার ইচ্ছা আছে, কিন্তু তারপরে যদি দেখি যে না, পূর্বের ধারাবাহিকতাই অব্যাহত থাকে, যে আমরা আগে থেকেই জেনে যাই যে সবকিছু কিভাবে হচ্ছে, যেটা জনগণের হাতে থাকে। সেরকম হয়নি না, যদি হয়, কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু প্রভাব দেখতেছি, ব্যক্তিগত জায়গায় ভিজিট করতে গেলে এরকম হচ্ছে, তাহলে তবে যাবো, কারণ আমার ভোটারটা না দিলে তো আবার অন্য কেউ দিয়ে দিবে, এটা এই জন্য যাবো। তার ভোটের দিন আপনি রংপুরে থাকবেন? হ্যাঁ, থাকবো। রংপুর তার মানে আরেকটু আনন্দে থাকবে, কারণ তাদের একজন প্রিয় মানুষ, ওই মাটির মেয়ে,
ওইখানে ফেরত এসেছে ভোট দেওয়ার জন্য। ভোট দিয়ে কি আপনি আঙুলের ছবি এটা আমার দিলেন? সবাই দেয়। এটা আমার খুব পছন্দের। হ্যাঁ, এবারও কি তাই করবে নিশ্চয়ই? এবার নিশ্চয়ই অনেকেই করবে, কারণ এবার তো অনেক প্রথম ভোটার। আমার তো ধারণা প্রথম ভোটটা দিয়ে তারা এই যে ভোট দিয়েছে এই আনন্দটা উদযাপন হ্যাঁ, করবে। আর একটা সময় তো এটা নিয়ে রিল সেলফি এগুলা ছিল না, এবার তো এটা অ্যাড হয়েছে। সো তার মানে আবার ওই কথায় ফেরত আসছে যে উৎসব যেখানেই হোক, Social media. ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিকটক। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, টিকটক প্রসঙ্গ। টিকটকার যারা, এরা কি ভোটের প্রচারণায় নেমেছে? আমি তো আসলে এই সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা একটু দূরে, তবে আপনি কি আছেন টিকটকে? টিকটকে আছে, টিকটকে কি প্রচারণা হচ্ছে? আমি একটু দূরে। হ্যাঁ, না প্রচারণা হচ্ছে। বলেন তাহলে। আমি টিকটক থেকে দূরে, তবে ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যে এতটা আমেজ দেখছি না, মানে এখনো আমার চোখে পড়েনি যে তারা হচ্ছে ইলেকশন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলেছে কারোর কাছে। সোশ্যাল মিডিয়ার কি আসলে প্রভাব আছে এই ভোটে? অবশ্যই অনেক বড় রকমের প্রভাব আছে, মানে আমাদের জেনারেশন বলেন, আমাদের ওল্ড জেনারেশন বা সবকিছুর ক্ষেত্রে কি সবাই এখন পুরোপুরি নির্ভর। বাইরের সবার সাথে এতটা কথাবার্তা না হলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সাথে সবকিছুর সংযোগটা থাকে, যোগাযোগ থাকে। তো আলটিমেটলি দেখা যায় যে আমরা যত আপডেট জানছি, যত মজাদার বিষয়, আমাদের কাছে এখন এগুলো অনেকটাই মানে অনেক মজাদারই বিষয় হয়ে যাচ্ছে, হাসি ঠাট্টাই হচ্ছে। এবার কি আপনার প্রথম ভোট? না, আমার দ্বিতীয় ভোট এটা। এর আগে ভোট দিয়েছে? হ্যাঁ, দিয়েছি। তাহলে এবার আপনার দ্বিতীয় ভোট। প্রথম ভোটটা নিশ্চয়ই মুক্ত পরিবেশে দিতে পারেন না। মুক্ত পরিবেশে দিয়েছি, পরিবেশ তো ভালো ছিল, কিন্তু পরিবেশের অন্তরালে কি ছিল সেটা তো আর জানি না। আপনার কি মনে হয় আপনার ভোট ঠিক মতো হয়েছিল এবং আপনি যাকে ভোট দিয়েছিলেন তিনি ঠিক মতো ভোটটা পেয়েছিলেন? এইটা তো খুবই গম্ভীর বিষয়। আচ্ছা, এটা আমরা জানতে চাই না, কিন্তু এইবার কি পাবে বলে মনে করেন? আসলে বাংলাদেশে একদম নির্ভয় বলতে আমার কেন জানি মনে হয় এবারও সম্ভব না, কেন জানি মনে হচ্ছে। বিরাট কথা যে আপনার আমার মনে মানে আস্থা ফিরে আসবে শুধুমাত্র ভোটটা দেওয়ার পরে। ভোটটা দেওয়ার পরে, তারপর এখন কি কেন আস্থাটা নেই সেটা বলছি। প্রতিনিধি তো হবে হচ্ছে, আমার প্রতিনিধি আমি কাকে বানাবো যে আমার হয়ে কথা বলবে, যে যার ওই বিষয়টার প্রতি জ্ঞান আছে, দক্ষতা আছে, যে একটা রিপাবলিককে সে রিপ্রেজেন্ট করতে পারছে, আপনাকে যে বোঝে, রাষ্ট্র বোঝে, যে রাষ্ট্র বোঝে। এখন যে কিছুই বোঝে না, যে সমাজটাকে বোঝে না, পরিবারকে বোঝে না, সে কিভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হাতে নিতে পারে? তারাও কি এসে গিয়েছে ভোটের মধ্যে? হ্যাঁ, অবশ্যই, তারাই তো প্রার্থী, সিংহভাগ তারাই প্রার্থী। আপনি তো আন্দোলনে ছিলেন, তরুণরা যেমন বাংলাদেশ চেয়েছিল সেরকম বাংলাদেশ কি পেতে যাচ্ছে, বা তারা নিজেরাও কি সেই ভূমিকা আসতে পেরেছে? না, পারেনি। এবং তারা আন্দোলনের একটা অনেক বড় অংশ ছিল সাধারণ মানুষ, যে নতুন কোনো কিছুর আশায় সবার সাথে একাত্মতা প্রকাশ করেছিল। এটা প্রতি মুহূর্তে মুহূর্তে আমার কাছে মনে হয় সাধারণ নাগরিক হিসেবে আমাদের মনটা ভেঙে চুরমার করে দিছে। মানে যেটা হয় না যে ছোটবেলায় একটা দাগা খেলে যেরকম হয়, এটা এবারে এসে ভাইয়া মানে মাসে মাসে এটা উপলব্ধি করতে আমি পারছি। ভেবেছিলাম অভিনেত্রীরা সবসময় অভিনয় করে, আমি দেখছি আপনি আজকে কোনো অভিনয় না, আমি করছেন না। করিনি ভাই, আমি করতে হ্যাঁ, চাই না। একদম মন থেকে কথা বলছেন। হ্যাঁ, তাহলে আমাদের আর বলার সুযোগ নাই যে নাটক কম করতে, কারণ কেউ করছেন না। না, আমরা এখন ওদেরকে বলতে চাই যে নাটক কম করো। একদম, ও যারা এখন নাটক করছে এখন যারা তারা নাটক অতিরিক্ত করে করছে ফেলছে অনেক আর কি। বেশি। আপনার কাছে আসি, আমরা শেষ করব। আপনার কি মনে হয় আমরা কতটুকু ইতিবাচক একটা বাংলাদেশ পেতে যাচ্ছি? আপনি 1-2 লাইন উত্তর দেন। না, সেটাই তো আসলে কিছুটা পরিবর্তন হয়েছে, এবং আমরা কাউকে বলতে পারছি তুমি এটা করো না, তুমি ভুল করছো, এই পরিবর্তনটা আসছে, কিন্তু পরিবর্তনটা দৃশ্যমান হয়নি। জাস্ট এটাকে আপনার করতে পারছেন। আরেকটা বিষয় যে বদলানোর কথা বলছেন না, আপনি যদি পুরো সাংস্কৃতিক রাজনৈতিক সংস্কৃতি না পরিবর্তন করেন, বদল পাবেন কোথায়? বদল পাইতে হলে তো আপনাকে ওই ক্যান্ডিডেটটাকে বদল করতে হবে। বলদ পাইলে হবে না, কিন্তু ক্যান্ডিডেট যদি বলদ হয় তাহলে না। আমাদের এখানে ক্যান্ডিডেট বলদ হলেও চলতো, ক্যান্ডিডেট বলদ না, ক্যান্ডিডেট কখনো কখনো শিয়াল হয়ে যাচ্ছে, কখনো সিংহ হয়ে যাচ্ছে, মানে মেকে বলে সেই ইয়াতে। আমি একটা মিনিটকে আপনি নিতে পারি, সেটা হলো এরকম যে আমরা কিন্তু নিজেরাও উনি যেমন এক জায়গা থেকে পরিবর্তন আনার চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। এবং একটু আপনাকে বলছিলাম যে ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস করেছি, পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স করেছি, আগামী দিন আমরা করব ইলেকটোরাল ইন্টিগ্রিটি নিয়ে কাজ। আমরা চাচ্ছিলাম যে প্রত্যাশিত জায়গা থেকে পরিবর্তনটা আনা। এই প্রত্যাশিত জায়গা থেকে পরিবর্তন আনতে হলে কিন্তু আপনাকে না শুধু সময় না, স্টেক হোল্ডারকে মূল্য দিতে হবে। স্টেক হোল্ডার যেমন একটা স্টেক বলছেন, উনি আন্দোলনে ছিলেন, আমরা আন্দোলনে ছিলাম, উনি হয়তো ছিলেন, আপনি ছিলেন, প্রত্যেকে যান। ওই স্টেকটাকে প্রাধান্য দেওয়া হয়নি আমার কাছে মনে হচ্ছে জুলাই পরবর্তী সময়ে। ওই স্টেকটা যদি আপনি গুরুত্ব দিতে পারতেন, তারা তাদের আন্তরিকতা দিয়েই, কারণ সে তো রক্ত দেখেছে, সে রাস্তায় ছিল, সে ঝুঁকি নিয়েছে জীবনের। যারা ঝুঁকি নিয়েছিল তাদের মতামতের গুরুত্ব দিন, মতামত না শুধু তাদের অংশগ্রহণের সুযোগ অংশগ্রহণ। কিন্তু যারা অংশগ্রহণ করছে ক্ষমতা কাঠামোতে, তারা হয়তো অনেক দূরে ছিল, তারা ছিলই না অনেকেই। এইটাই হলো ট্র্যাজেডি জুলাইয়ের।
সবচেয়ে বড়। আপনাদের তিনজনকে আমি একটু ধন্যবাদ জানাই এই কারণে যে অনেক মন খুলে কথা বলেছেন। জুলাইয়ের আন্দোলন আসলে মন খুলে কথা বলারই সংস্কৃতি চালু করার জন্য ছিল, এবং নির্ভয়ে যাতে আমরা কথা বলতে পারি, নির্ভয়ে আমাদের সিদ্ধান্ত জানাতে পারি, আমরা যেন এই দেশের নাগরিকরা একজন আরেকজনকে ভয় না পাই, বরং ভালোবেসে একজন আরেকজনের সঙ্গে থাকতে পারি। এইটা ছিল জুলাইয়ের আন্দোলনের স্পিরিট। এই অনুষ্ঠানে অন্তত সেই স্পিরিট ছিল। দোয়েল এবং রাশেদা, অনেক ধন্যবাদ। আমি তো মুগ্ধ হয়েছি দোয়েল। আমি অভিনেত্রীদের কাছ থেকে এত জোরালো বক্তব্য আশাই করি না। আমি ভেবেছি যে তারা সবসময় সবকিছু ঠিক রেখে কথা বলে, মানে সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে মেকআপ ঠিক রেখে কথা বলে, মানে যাতে কোনো কারণে কিছু নষ্ট না হয়। হ্যাঁ, আমি দেখেছি খাওয়ার সময় একটু অন্যভাবে খায়। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম যে আপনি একদমই একজন সহজ সাধারণ মানুষ। আর আমি ভেবেছিলাম শিক্ষক অনেক গুরুগম্ভীর কথা বলবেন, আপনি সেটাও বলেন নাই। আপনি আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কথা বলেছেন। আর রাশিদা তো তরুণ, তার স্বপ্নের বাংলাদেশ বা তাদের জন্যই আগামী দিনের বাংলাদেশটা তৈরি করা খুবই জরুরি, কারণ তাদের সামনে অনেক সময় এবং বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি তরুণদের হাতেই থাকবে। আমরা বলি আর না বলি, বয়সই এই বিষয়টি নির্ধারণ করে। ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়া, এই অনুষ্ঠানটি আসলে মন খুলে কথা বলার অনুষ্ঠান। যেমন আপনি ফ্যানের বাতাস হিসাব করে কেউ নিতে পারে না। ফ্যানের নিচে থাকলে আপনি বাতাস পাবেন, ফ্যানের সামনে থাকলে আপনি বাতাস পাবেন। ও হিসাব করে বাতাস দেয় না যে কে তার পক্ষে আর কে তার বিপক্ষে। আর এই নির্বাচনে যারা জিতবেন তাদেরকেও এইভাবেই চলতে হবে। আপনি জেতার পরে কিন্তু সবার, আপনি কোনো বিশেষ দলের না, বিশেষ গোষ্ঠীর না, এবং কোনো মানুষের না। যেভাবে ফ্যানের বাতাস সবাই পায়, ঠিক একইভাবে আমাদের প্রার্থীদেরকেও শুধু তাদের ফ্যান না, যারা তাকে ভোট দিয়েছে এবং যারা তাকে ভোট দেয় নাই, সবার জন্যই এমপি হতে হবে এবং তাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে কাজ করতে হবে। আপনাদের সবাইকে ওয়ালটন ফ্যান নির্বাচনী হাওয়ার আজকের অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে, কিন্তু পুরোপুরি না, আরও আছে, আরও কয়েকদিনে অনুষ্ঠান চলবে, দেখতে থাকবেন। ওয়ালটন বিএলডিসি সিলিং ফ্যান চলে মাত্র 35 ওয়াটে, অ্যাডভান্স ইনভার্টার টেকনোলজিতে তৈরি, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া।